সেজন্য আজকে আমার মনে হয় যে এই সত্যি কথা বলার সুযোগ এসেছে এবং দিন এসেছে, এবং আমি বিশ্বাস করি এতে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। দর্শক মণ্ডলী, আজ যার সঙ্গে আমরা কথা বলবো তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এই মুহূর্তে তাকে বলা যেতে পারে যে 15ই আগস্টের রাজনৈতিক হত্যাকাণ্ডের দায় কাঁধে নিয়ে দীর্ঘদিন যাবৎ দেশে বিদেশে চলাচল করছেন। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং ফেরারি আসামিও বলা যায়। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ। কেমন আছেন আপনি? জি, আমি আপনাদের দোয়া এবং বাংলাদেশের জনগণের দোয়ায় ভালোই আছি। তবে প্রতিটি মুহূর্তেই বাংলাদেশের কথা এবং বাংলাদেশের জনগণের কথা মনে আসে। আর আজকের এই অনুষ্ঠানের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, কারণ 1975 সাল থেকে নিয়ে এই পর্যন্ত সত্যিকার অর্থে 15ই আগস্টের ঘটনাগুলো, তার আগে সেটা কিভাবে সংঘটিত হয় এবং পরবর্তীতে কী ধরনের নানাভাবে যে বিট্রিয়াল হয়েছে সেগুলির কথা বাংলাদেশের জনগণ জানেন না, এবং সেই সত্যি কথা আজ পর্যন্ত সময় ও সুযোগের অভাবে বলাও হয়নি। সুতরাং আজকে আমিও মনে করি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করে আসছেন তাদের সবাইরই মুখোশ পুরোপুরিভাবে খুলে গেছে। সেজন্য আজকে আমার মনে হয় যে এই সত্যি কথা বলার সুযোগ এসেছে এবং দিন এসেছে, এবং আমি বিশ্বাস করি এতে বাংলাদেশের জনগণ উপকৃত হবে। ব্যক্তি স্বার্থে আমি আগেও কোনোদিন কোনো কিছু করিনি এবং এখনও ব্যক্তি স্বার্থ হিসেবে চিন্তা করে আমি কিছুই বলিনি। আমার জিজ্ঞাসা যে একটি হত্যাকাণ্ড তার দায় স্বীকার করে নিয়ে এবং মৃত্যুদণ্ড মাথায় নিয়ে অনেকটা ফেরার জীবন পালন করে আপনি কিভাবে ভালো আছেন? সেটা যদি আপনি যারা ওইভাবে মনে করে, কারণ আমি নিজের অন্তরে আমার যে নিজস্ব বিশ্বাস, এবং আমি মুসলমান হিসেবে আল্লাহর কাছে সব কিছুর জন্য দায়ী। সুতরাং সেই হিসাবে আমি যখন চিন্তা করি যে আমি ভালো থাকার পেছনে আমার একটাই চিন্তা যে আমি এমন কোনো কাজ করিনি যার জন্য বাংলাদেশের কোনো নাগরিক এবং বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এই কারণগুলো আমার অতটুকু আত্মবিশ্বাস আছে আমি তার জবাবদিহি জনগণের কাছে অনেকে অনেকভাবে নিতে পারে, কিন্তু এই জবাবদিহি আমি আল্লাহর কাছেও করতে পারবো যে আমার আন্তরিকতার মধ্যে কতটুকু সত্য ছিল। সুতরাং সেই জিনিসটাই আমাকে এত কিছু ধাক্কা খাওয়ার পর অনেকভাবে পারিবারিক অসুবিধা এবং যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অন্যভাবে চিন্তা করলে ভালো না থাকারই কথা, কিন্তু আমার মনের জোর আছে বলেই, আমার আত্মবিশ্বাস আছে বলেই, এবং আমি সবসময় সত্যকে নিয়ে চলছি বলেই, এবং তারই সাথে আমি বলবো বাংলাদেশের জনগণের অধিকাংশ জনগণের ভালোবাসা আছে বলেই এবং আমার প্রতি তাদের দোয়া আছেই বলেই আমি ভালোই আছি বলবো। জি, এখন সেই অর্থে কোনো টেনশন বোধ করছেন এবং মনে করছেন যে ঝড়ঝঞ্ঝা মানুষের সব মানুষের জীবনেই থাকে, যেটুকু আছে সেটুকু দিয়ে যে বাকি জীবনটা পার করে দিতে পারবেন? জি, ইনশাআল্লাহ অতটুকু মনের জোর আমার আছে। যত কষ্টই নিতে হয় নাই কেন,
যত রিস্ক আগেও নিয়েছি, বরঞ্চ আগের তুলনায় ইন্ডিপেন্ডেন্স ওয়ারের তুলনা যদি আপনি নেন, সেখানেও একটা লাইফের ধাক্কা। স্বাধীনতা কবে হবে, স্বাধীনতা যুদ্ধে আপনি মরবেন কি বাঁচবেন। তাছাড়া 15ই আগস্টই ধরেন, 15ই আগস্টে আপনি মরবেন কি বাঁচবেন, এটা হবে কি হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তো সেই জন্য বরঞ্চ এখন যা আছে সেটা তো আপনার ওদের চেয়ে তুলনামূলকভাবে রিস্ক অনেক কম। সুতরাং সেই হিসাবে আমি কোনো চিন্তাই করছি না, কারণ আমি অতটুকু বিশ্বাস করি, যদিও আপনি বলেছেন যে আপনি মৃত্যুদণ্ড প্রাপ্ত, তো আমি বিশ্বাস করি যে মানুষের জীবন এমন একটা জিনিস যে যা কিছুই করুক না কেন কিছুই করতে পারে না, একমাত্র আল্লাহ যেদিন চাইবেন, যে সময়টুকু চাইবেন সেই দিনই হবে এবং সেইভাবেই হবে। তার 1 মিনিট আগেও কেউ করতে পারবে না, তার 1 মিনিট পরেও কেউ করতে পারবে না। 1975-এর 15ই আগস্টের পরে আপনি টেলিভিশনে মুখোমুখি হয়েছেন কবার? 75-এর পরে টেলিভিশনের মোকামলি আপনার একবার ইলেকশনের সময় CNN এর ইন্টারভিউ ছিল, 1979 সালে, 1979 সালে। 1979 আর তার আগে আপনার একটা ছোট ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, যেটা টনি মাসকারেনাস করেছিল, সেটার মধ্যে অ্যান্থনি মাসকারেনাস। তো সেখানে ফারুকের ইন্টারভিউই নেওয়া হয়েছিল, ফারুকই যোগাযোগ করেছে এবং ওর সাথে ইন্টারভিউ দিয়েছে। আমাকে বলার পরে আমি যখন প্রথমবার ওর সাথে কথা হয়, আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করিনি। সেই জন্য আমি বেশি কিছু বলা আমি ভালো মনে করিনি, এবং সেই জন্য সত্যিকারভাবে বলাই হয়নি। হ্যাঁ, খোলামেলাভাবে কোনো কথাই হয়নি। বিবিসি টেলিভিশনে প্রচার হচ্ছে না, ওটা একটা স্পেশাল প্রোগ্রাম ছিল, ওয়ার্ল্ড ইন অ্যাকশন। তো সেইখানে হয়তো সেই করেছে এবং সেটা আমি দেখিও নাই। আর তার পরবর্তীতে সে যখন বই লেখে, সেই বই তো আপনি পড়লে দেখবেন আমার লিগ্যাসি অফ ব্লাড, আমার ব্যাপারে এমন কোনো কিছু তার বলার ছিল না, যেহেতু আমি বলি নাই এবং সেই জন্য সে বলেও নাই। মোটামুটি বেশিরভাগ কথাবার্তা তার নিজের কর্নেল ফারুকের কথা আছে, তারপরে নিজের কথা, জিয়ার কথা। সাক্ষাৎকারটা দিয়েছিলেন টেলিভিশনে মাসকারেনাসের সঙ্গে? এই সাক্ষাৎকারটা হয়েছে 76-এর মাঝামাঝি। সো 75-76-এর পরে এই প্রথম আপনি টেলিভিশনের পর্দায় প্রথমবার কথা বলছেন, এবং বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে প্রথম? জি, অবশ্যই বাংলাদেশের টেলিভিশনে প্রথম, এবং আমি অত্যন্ত খুশি যে আছে বাংলাদেশে প্রাইভেট টেলিভিশন চ্যানেল আছে। সংবাদপত্রে আপনি কোনো দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন এই বিষয়ে, মানে খোলামেলা কথাবার্তা বলেছেন? না, কোনো সংবাদপত্র কোনোদিন ওইভাবে ইন্টারভিউ চাইনি। সংবাদপত্রে অনেক প্রেস কনফারেন্স করেছি যখন বাংলাদেশে পলিটিক্সে ছিলাম, সেগুলো মোরলেস রাজনৈতিক, তখনকার পরিস্থিতি এবং তখনকার রাজনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। 15ই আগস্ট নিয়ে তেমন কোনো কথাবার্তা? না, তেমন কোনো কথাবার্তা হয়নি, কেউ জিজ্ঞাসাও করেনি, কেউ কোনোদিন সে আলাপও করেনি, এবং তখনকার পরিস্থিতি এমন কিছু বলা এমন কোনো ভালোও মনে করেনি। আপনার এখন বয়স কত, বা আপনি যদি অন্যভাবে বলেন যে আপনার জন্ম কোন সময়টাতে, কোন সালে? জি, আমার জন্ম হয়েছে 1946 সালে 6ই ডিসেম্বর, দ্যাট ইজ কুমিল্লা ডিস্ট্রিক্টের ছয়গড়িয়া গ্রামে, চান্দিনা থানা। একটু ধারণা দেবেন আপনার চাইল্ডহুড সম্পর্কে? আপনার বাবা মা কি করতেন, বা আপনার স্কুল জীবনটা, শৈশবটা একটু যদি ধারণা দেন দর্শকদেরকে। আমার বাবা স্কুল টিচার ছিলেন। আমাদের ফ্যামিলিতে লেখাপড়ার চর্চা ছিল, এবং আত্মীয় স্বজন যারাই আছে ওই গ্রামে আমাদের ফ্যামিলির লোকেরাই লেখাপড়া করেছে এবং বিভিন্ন চাকরি বাকরিতে আছে। আর আমিও ছোটকালে গ্রামের স্কুলেই পড়েছি, বাবার সাথে সাথে স্কুলে যেতাম। আর তারপরে গ্রামের স্কুল থেকে, চান্দিনা স্কুল থেকেই আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, এবং এরপরে আমি
ঢাকা কলেজে পড়েছি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে আপনি সয়েল সায়েন্স, আমি সয়েল সায়েন্সে পড়েছিলাম। আর ওখানে তখনই গ্রাজুয়েশন করেছেন, মানে অনার্স করেছেন না আমি তার আগে সয়েল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছি। করেছিলেন না? না, করা হয়নি, কারণ তখন এই 65 ওয়ারে পরে যখন বাংলাদেশ আর্মিতে যোগদান দেওয়ার, পাকিস্তান আর্মিতে যোগদান দেওয়ার সুযোগ আসছে, তখন সেই একটা মোটিভেশনের মধ্য দিয়ে তো আর্মিতে জয়েন করেছি 65-এ। জি, 65-এ কমিশন লাভ করেন। ওয়ারের পরে আমরা 66-এ কমিশন লাভ করি। আপনার ভাই বোন কজন? আমরা 2 ভাই। আপনি বড়? না, আমি ছোট। আমার আরেক বড় ভাই আছেন, উনি দেশেই আছেন। আপনি বিয়ে করলেন কোন সময়টাতে? বিয়ে করলাম আপনার 69-এ। 1969-এ। বঙ্গবন্ধু হত্যা মামলার অন্য আরেকজন আসামি লেফটেন্যান্ট কর্নেল ফারুক রহমান, তার সঙ্গে আপনার পরিচয় কোন সময় থেকে? ওর সঙ্গে আমার প্রথম পরিচয় এক তো পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমরা কাছাকাছি ছিলাম। আপনার কি একই সে- ব্যাচের? না, না, একই কিন্তু বেচেন senior না। বোধহয়। ফারুক 2 নম্বর ওয়ার কোর্সে ছিল, আমরা 4 নম্বরে ছিলাম। 4th ওয়ার কোর্স এবং ফারুক ওয়াজ 2nd ওয়ার কোর্স। He is senior to you. উই আর সিনিয়র টু মি। তো সেটা ছিল। তারপরে যখন বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে গেল, তখন 17-এ ফারুক যখন ডিফেক্ট করে দুবাই থেকে ইন্ডিয়াতে চলে আসে, এবং আমি যখন ইন্ডিয়াতে গেলাম তখন সেখানেও দেখা হয়েছে। তারপর এর পরবর্তীতে বাংলাদেশ আর্মিতে লিবারেশনের পরে তো সবসময় দেখাই হয়। ফারুক রহমান বিয়ে করেছেন কোন সময়টাতে? ফারুক বিয়ে করেছে 73-তে। তো ওনার বৈবাহিক সম্পর্কটা সোফার উইডো যে উনি আপনার ভাইরা, মানে 2 বোনকে আপনারা 2জন বিয়ে করেছেন। জি, ও মানে- আমার মানে সেটি প্রথম কোন- শালীকে বিয়ে করেছে। সেটা কি আপনার সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে না অন্য? না, এটা ওটা ব্যক্তিগত পছন্দ, সেই ঘনিষ্ঠতা এমন কিছু নয়। সুতরাং অনেক সময় সেটা হয় আমার না, বাসায় আসছে, আমার শালী আমার বাসায় ওকে, আসছে, সেই সূত্রে। তো ও বন্ধু হিসাবে বাসায় আসা যাওয়া ছিল, এবং সেই হিসাবে দেখা সাক্ষাৎ হয়েছে, এবং ওরা নিজেরাই একজন আরেকজনকে পছন্দ করেছে, বিয়ে করতে চেয়েছে। সুতরাং আমার শ্বশুর শাশুড়ি তাতে আপত্তি দেয়নি, ফারুকের আব্বা আম্মু আপত্তি দেয়নি, তো সেই হিসাবে সেটা হয়েছে। আপনি বা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন 1971-এর নভেম্বর মাসে, জি আমার রাইট? জি এবং কর্নেল ফারুক রহমান 12ই ডিসেম্বর, জি 3 দিন আগে। মানে এর আগে আপনার যুদ্ধে আপনি যোগদানটা এত বিলম্ব হলো কেন? মানে আপনার পজিশনটা কি একটু জানতে চাচ্ছি। আমার পোস্টিং পাকিস্তানে ছিল, পাকিস্তানে আমি ছিল, পাকিস্তানে ছিলাম। সুতরাং পাকিস্তানের থেকে গিয়ে মুক্তিযুদ্ধে জয়েন করা অত সহজ কাজ ছিল না, যার জন্য দেখেছেন পাকিস্তানে পোস্টিংয়ে যারাই ছিল বাঙালি, জি, অনেক তারা অনেক। সবাই বেশিরভাগ এখানেই রয়ে গেছে, এবং হাতে গোনা 5-6 জন ছাড়া কেউ সেখানে গিয়ে কুলিয়ে উঠতে পারেনি। সুতরাং আমি মনে করি আমি একজন লাকি যে শেষের দিকে হলেও আমি আমার স্বাধীনতা সংগ্রামে যোগদান করতে পেরেছি। আপনি পাকিস্তান থেকে এসে কিভাবে যুদ্ধে যোগদান করলেন? মানে আমি শেষের দিকে অক্টোবর মাসে আপনার ছুটিতে যাই, ছুটিতে গিয়ে আমি ভারতে চলে যাই, আর ফেরত আসিনি। এবং ভারত থেকে জয়েন করেন যুদ্ধে। জি। ফারুক রহমান সাহেবটা জানা আছে আপনার, যে উনি তো 12ই ডিসেম্বর যোগ দিয়েছিলেন, উনি কিভাবে যোগ দিয়েছিলেন? ফারুক সে পাকিস্তান আর্মির থেকে ডেপুটেশনে আবুধাবিতে ছিল। আচ্ছা। এখন আবুধাবির থেকে তার ভারতে চলে আসতে কেন বিলম্ব হয়েছে আমি জানি না, তবে আসার ইচ্ছা ছিল বলে সে তার রাস্তা খুঁজে বের করেছে, এবং সেই হিসাবে সে যখনই সুযোগ পেয়েছে নিশ্চয়ই তখনই সে আসতে পেরেছে। আপনি কোন সেক্টরে ছিলেন? আমি ছিলাম আপনার জেড সেক্টরে। তৎকালীন মেজর জিয়া আপনার সেক্টর কমান্ডার।
হ্যাঁ, জিয়াউর রহমান ওয়াজ দি সেক্টর কমান্ডার। এবং আবার এখানে আগ্রতলা ক্যাম্পে খালেদ মোশাররফও ছিল। খালেদ মোশাররফ তখন ইনজুর্ড হয়ে হসপিটালে ছিল। আর কর্নেল ফারুক কোন সেক্টরে ছিলেন? কর্নেল ফারুক আমার ঠিক মনে নাই। ওর আর্মার ইউনিট তখন আপনার মেজর জলিল রেস করেছিল এবং মেজর জলিল হিউ ছিল, এবং সেইখানে সে এক্স্যাক্টলি কখন জয়েন করেছে সেটা আমি জানি না। মুক্তিযুদ্ধটাকে আপনি কিভাবে দেখেছেন আর কি, যুদ্ধে যোগদানের আগে বা সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ নিয়ে আপনার ভাবনাটা কি ছিল? সেই ব্যাপারে আমার অনেক চিন্তাই আমি করেছি। মুক্তিযুদ্ধে যখন জয়েন করব তার আগে অনেক সাধারণভাবে অনেক চিন্তা এসেছে যে এটা প্রথমে মুক্তিযোদ্ধা হওয়া উচিত কিনা, বাংলাদেশ স্বাধীন হওয়া উচিত কিনা। 71 সালে আপনার র্যাঙ্ক কি ছিল তখন? আপনি মানে 71 সালে ক্যাপ্টেন ছিলেন? জি। ফারুক রহমানও ক্যাপ্টেন ছিলেন? জি জি। তো সেখানে আমাদের যে আমি বলবো আমার যে চিন্তাটা ছিল খুবই সাধারণভাবে বলতে গেলে হয় যে স্বাধীনতা সংগ্রাম হওয়ার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, এবং স্বাধীনতা সংগ্রাম বিশেষ করে যখন একবার শুরু হয়ে যায় তখন সেইটাকে কোনো অবস্থাতেই ফেল করতে দেওয়া উচিত নয়। যত কষ্টই হোক, যত সময়ই লাগুক, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে সেটাকে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে এটার সাকসেস দেখা এবং বাংলাদেশের স্বাধীনতা করা। সেটা প্রত্যেকটা বাঙালি যারা বাংলাদেশকে পছন্দ করে তাদের একই চিন্তাধারা হওয়া উচিত, এবং আমি বিশ্বাস করি সবাইয়ের এই চিন্তাধারা ছিল বলেই আমরা সেখানে স্বাধীনতাতে বিজয় লাভ করতে পেরেছি। এবং সেই জন্যই সবসময় সুযোগ খুঁজেছি যে কোন সময় সুযোগ হবে, এবং সেই সুযোগ পাওয়া মাত্রই সেখানে আপনার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি।